বাংলাদেশের পরিস্থিতির দিকে, সার্বিক পরিস্থিতির দিকে এবং চুলচেরা বিশ্লেষণ প্রত্যেকটি মুহূর্তের আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 2024 জুলাই মাস, তখন যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে, এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের যে রিপোর্ট, সেখানে সেই রিপোর্টে প্রকাশিত হয়েছে যে সেই সময় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন সেই মুহূর্তে। কিন্তু এই 1400 মানুষের মধ্যে আবার ছিল 13% শিশু। এ তো গেল পরিসংখ্যান, কিন্তু তারপর পালা বদলের পর, অর্থাৎ এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি? সেখানেও কিন্তু লুণ্ঠিত হচ্ছে মানবাধিকার। আজ সেখানে বন্ধ করতে হচ্ছে লালন উৎসব। জিরো আওয়ারে আপনাদের সঙ্গে আমি অভিক রয়েছি। আন্দোলনের আড়ালে মৃত্যুপুরী হয়ে উঠেছিল বাংলাদেশে 2024 জুলাইয়ে একের পর এক মানুষের প্রাণ চলে যাওয়া, তার মধ্যে শিশু থেকে শুরু করে মহিলা, আবাল, বৃদ্ধ, বনিতা, মানুষের মৃত্যুপুরী হয়ে উঠেছিল বাংলাদেশ জুলাইয়ে। কোটা সংস্কারের দাবি, ছাত্র আন্দোলনের আড়ালে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আজ সেই তথ্য জাতিসংঘ যখন সামনে এনেছে তা শিউরে ওঠার মতো। একেবারেই তাই। এবং হাসিনার বিরুদ্ধে অরাজকতার অভিযোগ এনে আন্দোলন বদলের বাংলাদেশে বেড়েছে অত্যাচারের অভিযোগ। হিন্দুদের ওপর মাত্রা ছাড়া অত্যাচার বলছে জাতিসংঘ। মৌলবাদীদের বারবারন্তে, নিরাপত্তাহীনতায় সংখ্যালঘুরা। আর এবারে উৎসবেও লাগাম, যেমনটা বলছিলাম, বন্ধ লালন উৎসব, এমনকি তসলিমার বই বিক্রিও অপরাধ। একেবারেই তাই। এবং গোটা বাংলাদেশ জুড়ে সেই ছবি আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরেছি অভিক, যে ছবিগুলো আমরা দেখিয়েছি, সেখানে সনাতনীদের ওপর অত্যাচার, নির্যাতন, প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি যেন বারবার উঠে এসেছে। আর এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবুকে অনেক স্বাগত জানাই জিরো আওয়ারে। রাজাগোপাল বাবু, বাংলাদেশ জুড়ে হচ্ছেটা কি? কারণ যেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে সোনার বাংলা উল্লেখ রয়েছে, সেই বাংলাদেশ দয়েকার তালব্যস্য দেশ থেকে তো দয় বফলা একার পেটকাটা মধ্যাহ্নস্য দেশ হয়ে উঠছে গোটা বাংলাদেশ জুড়ে, এবং ক্রমশই যেন বাড়ছে হিন্দু নির্যাতন। হ্যাঁ, মানে ঠিকই বলেছেন, দেশ থেকে দেশ, মানে বিদ্বেষ, মানে হিংসা, বিদ্বেষ, এটা বাংলাদেশের খুব খুব খারাপ লাগছে বলতে যে এরকমই বাংলাদেশ অবস্থা বর্তমানে, এবং যে খুব একটা অতীতে যে খুব ভালো অবস্থা ছিল তা নয়। সেখানে একটা আধিপত্যবাদের চেষ্টা বহুদিনের, যাদের সংখ্যা গুরু ধর্মীয় কারণে তারা সংখ্যালঘুর উপরে তারা বিদ্বেষ, যেটা আপনাদের শব্দটাই ব্যবহার করি, বিদ্বেষ করে গেছে। বিদ্বেষটা এত ভয়ঙ্কর ছিল যে বহু মানুষকে মেরে ফেলা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তারা সে দেশ থেকে ভারতবর্ষে এসে চলে এসেছে। এটা আজকের না, বহুদিন ধরে, সে 1901 সেন্সাস থেকে বোঝা যায়। যাই হোক, সে প্রসঙ্গে তো এখন যাওয়ার সময় নয়। প্রসঙ্গটা হচ্ছে যে পরবর্তীকালে আমরা দেখলাম যে ক্ষমতায় যারা রয়েছে, তারা যারা ক্ষমতায় নেই তাদের উপরে অত্যাচারটা করে যাচ্ছে। ক্ষমতায় নেই মানে অথচ সরকার বিরোধী, মানে সাধারণের উপর অত্যাচার কি হচ্ছে অতটা বলা যাবে না, সরকার বিরোধী তাদের উপর অত্যাচার চলছে। সাধারণ যদি সংখ্যালঘু হয়, ইউনিস চেষ্টা করবে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো যায়, তাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আছে তার মাধ্যম দিয়ে হোক বা আন্তর্জাতিক লেভেলে এটাকে ব্যবহার করবেই, যে শেখ হাসিনাকে আমরা আমাদের, দেখো তোমাদের আন্তর্জাতিক রিপোর্টও বলছে এত অত্যাচার হয়েছে, সুতরাং তাকে তথ্য সামনে আসছে। নিশ্চিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, প্রশাসন, উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে সেই তথ্য রয়েছে, কিন্তু সেখানে কি থেমে জুলাইয়ের ঘটনার পর তার রেশ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পেরিয়ে 2025 জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে? এখানে রাজাগোপাল বাবু কয়েকটা ছবি আমরা দর্শকদের দেখাই। যেভাবে বই মেলায় তাসলিমা নাসরিনের বই প্রকাশে, বই বিক্রিতে বাধা দেওয়া হয়েছে, শুধু তাই নয়, অত্যাচার চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে, বই মেলায় হামলা চালানো হয়েছে ময়মনসিংহে, সেখানে বাউল উৎসবে, টাঙ্গাইলে লালন স্মরণ উৎসব বাতিল করা হলো, বাধ্য হতে হলো সেই কমিটিকে, তার কারণ মৌলবাদীরা হামলা চালানো। অর্থাৎ জুলাইয়ের ঘটনার পর তার 7 মাস পরেও একেবারে 7-5 কোনো বিন্দুমাত্র বদলায়নি। এটা তার মানে পরিকল্পিতভাবে যে হিন্দু শূন্য একটি রাষ্ট্র তৈরি করা, সংখ্যালঘু শূন্য একটি রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, ষড়যন্ত্র, সেই পথে ধারাবাহিক এই ধরনের কাজ চলে যাচ্ছে।
একেবারেই। এবং অভিক, যে ছবি আমরা দেখালাম এই মুহূর্তে একাধিক প্রশ্ন কিন্তু অবশ্যই তুলছে সেই ছবিগুলো। আমি রাজাগোপাল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। রাজাগোপাল বাবু, যে ছবিগুলো আমরা দেখালাম অবশ্যই সেখান থেকে মানবাধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশে তা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে আমার প্রশ্ন, মানে কোটা বিরোধী ছাত্র আন্দোলন এটাকে সামনে রেখে, এটাকে প্রজেক্ট করে অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল যেটা, সেটা হচ্ছে যে মৌলবাদকে আবারও কায়েম করা বাংলাদেশ জুড়ে, এটাই কি আসল উদ্দেশ্য ছিল? হ্যাঁ, মোটামুটি তো সেটাই। এই উদ্দেশ্য মানে দীর্ঘদিনের, এটা তো আমরা দেখেছি। লক্ষ্য বরাবরই বাংলাদেশ যাতে ওই একটা তালিবানি রাজত্বের মধ্যে থাকে, সেটাই তাদের লক্ষ্য ছিল। শেখ মুজিবুর রহমান ভাষা জাতীয়তাবাদের কথা বলে বাংলাদেশের এই মৌলবাদকে কিছুটাকে পাল্টাতে পেরেছিলেন, যার জন্য বাঙালিরা, এপার বাংলার বাঙালিরা শেখ মুজিবুরের কাছে চিরকৃতজ্ঞ, যাতে যার জন্য তিনি সব ধর্মের মানুষকে নিয়ে একটা গণতান্ত্রিক সংবিধান উপহার, ধর্মনিরপেক্ষ সংবিধান উপহার দিতে পেরেছিলেন। কিন্তু যাই হোক, বাংলাদেশে মাঝে মধ্যেই সেই সংবিধানের পরিবর্তনের চেষ্টা হয়েছে। বোঝাই যাচ্ছে যে সেখানে মৌলবাদীরা চিরকালই শক্তিশালী ছিল, এবং এখন দেখা যাচ্ছে তারা আবার সংঘবদ্ধ হয়েছে, জোটবদ্ধ হয়েছে, এবং কোনো ধরনের যে বিরুদ্ধবাদ, কোনো ধরনের লেখাপত্র যেগুলো মৌলবাদের বিরোধী, তাসলিমা নাসরিনকে তারা একদম সত্য বলে মনে করেন। একেবারেই মনে করে, শুধু নয়, তার পরিপ্রেক্ষিতে যে হামলা, যে হিংসার ঘটনা বই মেলাতে পর্যন্ত চললো, সেই ছবি সামনে আসছে। রাজাগোপালবাবু সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ রয়েছেন। অম্বিকানন্দজি, স্বাগত আপনাকে। আমি এটাই জানতে চাইবো সরাসরি, শুধুমাত্র সুপ্রিম কোর্টে বাংলাদেশে সওয়াল করা হয়েছিল ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, মৌলবাদী সংগঠন ইসকন, এমন কথা। শুধুমাত্র ইসকনের ওপর হামলা, শুধুমাত্র হিন্দুদের ওপর হামলা তা নয়, জুলাইয়ে যে ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে, সেই আন্দোলনের আড়ালে মৃত্যুপুরী হয়ে উঠেছিল বাংলাদেশে। প্রকাশ্যে অনেক মৃত্যু, অনেক হিংসা, অনেক আক্রমণের ছবি দেখেছি। আর জাতিসংঘের রিপোর্টে 1400 মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 13%, অর্থাৎ 13%, 100 প্রায় 96 জন শিশু এই 1400 মানুষের মধ্যে, যাদের মৃত্যু হয়েছে জুলাইয়ে। অম্বিকানন্দজি, দাদা, বাংলাদেশ নিয়ে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত একইভাবে প্রতিবাদ করেছি। আমি একা নই, আপনারা দেখেছেন সারা বিশ্বের সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ, এপারের মাটিতে হোক আর বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ হোক, সব প্রান্তের মানুষই প্রতিবাদ করেছে। এখন সমস্যাটা হচ্ছে আমাদের এই প্রতিবাদের আওয়াজটা তো প্রপার চ্যানেলাইজ ওয়েতে তো বাংলাদেশ সরকারের তো কর্ণগোচর হয় না, এবং কর্ণগোচর হয় না শুধু তাই নয়, আজকে ভারতবর্ষ থেকে যে পরিমাণ আমরা যে চিৎকার করেছি, যে পরিমাণ গর্জন করেছি, যে পরিমাণ হুঁশিয়ারি দিয়েছি, দলমত নির্বিশেষে সবাই নিন্দা করেছেন। কোনো দল একটু বেশি নিন্দা করেছেন, কোনো দল একটু কম নিন্দা করেছেন, ভোট ব্যাংকের রাজনীতির বিষয় আছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এর পাশাপাশি আজকে আমি একটা বিষয় খুব সরাসরি বলতে চাই, যে ভারতবর্ষের যে বিগত কদিন আগে যে বাজেট, যে অর্থবর্ষে, নতুন অর্থবর্ষের যে বাজেট, সেই বাজেট অধিবেশনে দেখলাম যে বাংলাদেশ সরকারকে একটা বৃহৎ অ্যামাউন্টের টাকা স্যাংশন করা হয়েছে। আর ভারতের যে সরকার, তারা মাঝে মধ্যে দু একটা বিদেশ সচিবকে দিয়ে, বিদেশ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন, অত্যন্ত প্রীতিমন্ত্রী। আমি আপনার এই বক্তব্য, এই পয়েন্টকে কেন্দ্র করেই যাব রাজাগোপাল বাবুর কাছে। রাজাগোপাল বাবু, ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানির বৃহৎ সম্পর্ক দীর্ঘদিনের। ভারতের বিদেশ সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক, নরেন্দ্র মোদীর তরফ থেকে বার্তা, সব কিছুর বাইরে এই যে বাজেটে, কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ, এই বরাদ্দ বন্ধ করলে কি অম্বিকানন্দজি যা বলছেন তাতে কি প্রকৃত জবাব দেওয়া সম্ভব হতো, নাকি এই বরাদ্দ যা বাজেটে ঘোষণা করা হয়, এই বরাদ্দ খুব স্বাভাবিক ছন্দে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক এই বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অনিবার্য? হ্যাঁ, দেখুন, আমরা বাংলাদেশকে সাহায্য করে থাকি। গত বছরে যে অনুদান ছিল এটাও রয়েছে। পাকিস্তান ছাড়া এই উপমহাদেশে সবাইকেই আমরা অনুদান দিই। মালদ্বীপকে দিই, শ্রীলঙ্কায় দিই, ভুটান সবচেয়ে বেশি, ভুটান, নেপালেরা পয়সা কিছু পায়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বাংলাদেশে ইদানিং যে সরকার আছে, উপদেষ্টা সরকার, তারা সেখানকার সংখ্যালঘুদের উপর নিধন করছে, এবং এর ফলে কিন্তু আমরা পুরো দেশটাকে দায়ী করতে পারি না, দেশের মানুষকে তো আমরা দায়ী করতে পারি না। সেখানেও তো 1.5 কোটি হিন্দুরা আছেন। অনুদানটা আমরা দিই সে দেশের মানুষের জন্য, কোনো ব্যক্তিগত সরকারকে দিই না, ইউনিসের জন্য টাকা নয়।
এবং হয়তো এই মুহূর্তে আমরা টাকা দেবো না, বাজেট বরাদ্দ আছে, সেটা যখন সম্পর্ক স্বাভাবিক হবে। প্রেক্ষাপট তো রয়েছে, তার কারণ গতকালও বাংলাদেশের কুমিল্লায় যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হলো, একদম। একটি কীর্তনকে কেন্দ্র করে সেখানে ঢিল ছোড়া হলো, ইট ছোড়া হলো, সনাতনীদের উপর হামলা হলো এবং সেখানে মৌলবাদীরা আক্রমণ চালালেন, মহিলা আক্রান্ত হলেন। সব মিলিয়ে এর প্রেক্ষিতেই তো ক্ষোভ উদ্বেগ বাড়ছে ক্রমশ এবং একই সঙ্গে আক্ষেপ বাড়ছে। আমি এখান থেকে অম্বিকানন্দজি, আপনি যে কথা বলছেন, এবং শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নয়, তারপর লাগাতার কুমিল্লা থেকে টাঙ্গাইল বা কোথাও বাউল উৎসব বন্ধ করে দেওয়া, এই ঘটনার না, আক্ষেপের কিছু নেই। আমি যে কথাটা বলেছি, দেখুন, রাজাগোপাল বাবু অত্যন্ত একজন দায়িত্বশীল মানুষ এবং অত্যন্ত একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ। তিনি যে কথাটা বলেছেন একটা সংবেদনার ক্ষেত্র থেকে বলেছেন, কিন্তু আমার কথা খুব পরিষ্কার। যেখানে আমার রাষ্ট্রের যে অহংকার, আপামর রাষ্ট্রবাসীর মানে সমগ্র দেশবাসীর অহংকারের যে কেন্দ্র, অর্থাৎ আমার জাতীয় পতাকা, যে জাতীয় পতাকার জন্য এত অশান্তি, এত লড়াই, এত যুদ্ধ, এত কিছু করার পর দেশটা স্বাধীন হয়েছে, সেই জাতীয় পতাকাকে যে দেশের কিছু উদ্দণ্ড, অসভ্য, বর্বর ইতর মানুষ তারা পদদলিত করছে, মথিত করছে, যে দেশে আমাদের এখান থেকে একজন মানুষ বেড়াতে গিয়েছে, আমি নাম করে বলছি, আপনারা সব সংবাদ মাধ্যম দেখেছেন, সায়ন বলে যে ছেলেটি বেলগড়িয়া থেকে গিয়েছে, শুধুমাত্র তার পরিচয় সে ভারতীয় এবং সনাতনী জানার পর তার উপরে যে আক্রমণ হয়েছে, এগুলো তো আপনাদের কারোরই অজানা নয়। এখন দুটো বিষয় আছে। ভারতবর্ষের একটা নো টলারেন্স, একটা যে নীতি, জিরো টলারেন্স নীতি, যেটা নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার যেটাকে বরাবর যে অ্যাটিটিউডটা দেখিয়ে এসেছে পাকিস্তানের পক্ষে বলুন, সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু, এয়ার স্ট্রাইক, ফাইট ইত্যাদি। তো আজকে যে জিরো টলারেন্স নীতিতে আজকে পাকিস্তানের প্রতি ভারতবর্ষ করা যে কোনো জেহাদি মৌলবাদী শক্তির, যে কোনো জেহাদি মৌলবাদী আগ্রাসনকারী শক্তির বিরুদ্ধে ভারতবর্ষ করা, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করা, আজকে বাংলাদেশে কি বাকি আছে অপমান হতে? বাংলাদেশে ভারতবর্ষের অপমান হতে কি বাকি আছে? ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙচুর, দেশে লুণ্ঠিত মানবাধিকার, ছাত্র আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন, হাসিনার বিরুদ্ধে অরাজকতার অভিযোগ এনে আন্দোলন, বদলের বাংলাদেশে বেড়েছে অত্যাচার এবং হিন্দুদের ওপর আমরা দেখেছি সেই মাত্রা ছাড়া অত্যাচার, এমনটাই বলছে জাতিসংঘ। মৌলবাদীদের বারবারন্তে নিরাপত্তাহীনতায় রয়েছেন সেদেশের সংখ্যালঘুরা। উৎসবেও লাগাম বন্ধ, লালন উৎসব, এমনকি তসলিমার বই বিক্রি অপরাধ, সেখানে বাউল উৎসবের ওপর হামলা, আর জুলাইয়ের আন্দোলনের আড়ালে 1400 মানুষের মৃত্যু, যার মধ্যে 13% শিশু। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি অম্বিকানন্দজি মহারাজ এবং আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আমি প্রথমেই অম্বিকানন্দজি মহারাজের কাছে যাই একটা বিষয় নিয়ে। এই পরিস্থিতি মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন 20শে জানুয়ারি এবং তারপর প্রায় 3 সপ্তাহ অতিক্রান্ত হয়ে আজ নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়েছেন, আমেরিকা সফরে গিয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই হিন্দু সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণে ভারত আমেরিকার কাছ থেকে কি পদক্ষেপ এই মুহূর্তে আপনারা আশা করছেন? কি পদক্ষেপ আশা করবো? ভারতবর্ষের যে সমস্ত অবৈধ ভারতীয়রা ছিলেন আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার খুব তাড়াতাড়ি তো কয়েকদিনের মধ্যেই তো দেখলাম তাদেরকে পায়ে শিকল টিকল বেঁধে প্রায় জঙ্গিদের কায়দায় এই দেশে পাঠানো হয়েছে। তো কি আশা করব? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কূটনৈতিক সাফল্য এবং সমস্ত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার যে কাজটা তার করা উচিত, ঠিক তিনি এই কাজটা করেছেন। কিন্তু আমেরিকা যেভাবে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত ছিল, ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীজির একজন বন্ধু হিসেবে পরিচিত ছিলেন, ভারতের বন্ধু হিসেবে নিজেকে ব্যাখ্যা করেছেন, সনাতন হিন্দু ধর্মের মানুষের বন্ধু হিসেবে ব্যাখ্যা করেছেন, প্রথমেই যে কাজটা করেছেন সেটা তো একটুখানি বুড়ো কোচকানোর মতোই। তো স্বাভাবিকভাবেই মোদীজি গেছেন। আমরা আশাবাদী যে কোনো ইতিবাচক পদক্ষেপ হবে, কিন্তু যেভাবে নাচানাচি চলছিল যে 21শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে না, তারপরেই বাংলাদেশকে এক চুটকিতে সিধে করে দেওয়া হবে, দেখা যাক সময় এখন সামনে কি উঠে আসে। আমি শাহানা একবার রাজাগোপাল বাবুর কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে এটা বাংলাদেশের অভ্যন্তরের কোন সংস্থার রিপোর্ট, বাংলাদেশের অভ্যন্তরে মুখে মুখে এয়ার স্পেসে ঢুকেছে, যে মুহূর্তে ভারতীয় এয়ার স্পেসে ঢুকেছে তাদের হাতকড়া খুলে দেওয়া উচিত ছিল। ভারত এটা নিশ্চয়, আমি বলবো যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা আমেরিকার প্রেসিডেন্টকে বলবেন যে এরপরে যাদেরকে তোমরা ফেরত দেবে। অনেকে তো আছে 7 লক্ষ এরকম আছে যারা অবৈধ হিসেবে রয়েছে এবং তাদের মধ্যে 18 থেকে 20,000 চিহ্নিত হয়ে গেছে। ভারত সরকার বলেছে হ্যাঁ আমরা ফেরত দেবো। কারণ এদের যেন আর কারুকে যেন হাত করা, এটা অসম্মান। আমাদের একজন সহনাগরিককে আমাদের দেশের মধ্যে, সে দেশের কোনো আইন ভাঙেনি, তাকে হাত করা এবং পড়িয়ে নিয়ে আসবে,
সেটা কিন্তু ভারতের বীরত্ব প্রকাশ করছে। এটা কিন্তু পাকিস্তান বাংলাদেশ উল্লসিত হবে যে ভারতীয় নাগরিকরা কিভাবে ট্রিটেড হচ্ছে। তবুও দেখা যাক কিভাবে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীকে কতটা গুরুত্ব দেন সে দেশের রাষ্ট্রপতি, সেটাই দেখার। বাংলাদেশ যে খুব একটা গুরুত্বের জায়গায় থাকবে বলে এখনো আমি মনে করি না। তবে এই যে মোদির সঙ্গে ট্রাম্পের যে আলোচনা, দুজনের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে, সখ্যতা চলছে। মোদিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, হয়তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সমঝোতা করার দায়িত্ব আসতে পারে বলে আমার ধারণা। যাই হোক, এরকম কোনো দায়িত্ব থাকলে বা না পেলেও এই দুটো দেশের একসঙ্গে এই যে আলোচনা, চতুর্থ দেশ আমরা দেখেছি ইসরায়েল, জর্ডান এবং জাপানের প্রধানমন্ত্রী করে আমাদের প্রধানমন্ত্রী ডাক এসেছে আমেরিকার, কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু একেবারে রাজাগোপাল বাবু একটু সঙ্গে থাকতে বলবো, আমি একটু অম্বিকানন্দজির কাছে যাই, সময় খুব